উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। এই পর্বে আমরা দেখব যামিনীর বউ শশীর কঠোর চিকিৎসার মাধ্যমে সে কিভাবে সুস্থ হইয়াছে এবং গোপাল কিভাবে শশীকে শাসন করিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে। ভগবানের দয়া, যামিনী কবিরাজের বউয়ের কপাল, শশীর গৌরব। গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয়, অন্য কারণে। অন্তত সাধারণ মানুষের তাই ধরিয়া লইয়া উচিত। ব্যাপারটা হয়েছিল এই, শশীর বেশ পসার হইয়াছে। বাজিতপুরের সরকারি ডাক্তারকে ডাকিতে খরচ অনেক। অনেকে শশীকেই ডাকে। যামিনী কবিরাজের বইয়ের চিকিৎসার জন্য কয়েকদিন শশী দূরে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছে। ৩ মাইল দূরে নন্দনপুরের কল পর্যন্ত ফিরাইয়া দিয়াছে। এই সময়টা যামিনী কবিরাজের বউ মরিতে বসিয়াছিল। গোপালের উস্কানিতে যামিনী ঝগড়া করিয়া, অপমান করিয়া শশীর আসা যাওয়া বন্ধ করিবার চেষ্টা করিয়া সফল হয় নাই। দূর গ্রামে রুগী দেখিতে পাঠাইতে না পারিয়া ছেলের উপর গোপাল খেপিয়া গিয়াছে। অথচ বাড়াবাড়ি করিবার সাহস তাদের ছিল না। শশীকে তারা দুজনেই ভয় করিতে শুরু করিয়া দিয়াছিল। মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয় সকলে বুঝি সব জানে। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুঁড়িবার চেষ্টাও মানুষ ইতস্তত করে। আকাশে চাঁদ ওঠে, সূর্য ওঠে। পৃথিবীটা চিরকাল ঈশ্বরের রাজ্য। মানুষের এই বদ্ধমূল সংস্কার সহজে যাইবার নয়, হাজার পাপ করলেও নয়। এমনি করে তুমি, গোপাল বলিয়াছিল, পসার রাখবে, লোকে ডাকতে এলে যাবে না, মক্কেল ফিরিয়ে দেবে। বলেছিল যামিনী খুড়ো কোনোদিন এতটুকু উপকার করবে যে ওর জন্য এত কিছু করছো তুমি। নিজের সর্বনাশ করে পরের উপকার করে বেড়ানো কোন দেশে বুদ্ধি বাপু বলো তো? আমার মার যদি অমনি অসুখ হতো, শশী বলিয়াছিল। কেন বলিয়াছিল কে জানে? তোমার মা তো বাপু বেঁচে নেই, কপাল ভালো তাই আগে আগে ভেঙেছেন। তোমার যা সব কীর্তি, যে কীর্তি সব তোমার, তুই উচ্ছন্নে যাবি শশী। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিবার পর বিপজ্জনক গাম্ভীর্যের সঙ্গে গোপাল বলে, এইবার কাজকর্মে মন দাও শশী। যামিনী খুড়োর ইচ্ছে নয় তুমি আর ও বাড়িতে যাও। ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত। সর্বনাশ! শশী সব কি বলে? তোমার ইচ্ছেটা কি শুনি বাপু? মনে বাসনাটা তোমার কি? সব ছেড়ে ছুড়ে আমি কাশি গেলে তুমি বোধহয় খুশি হও। গুরুদেব তাই বলেছিলেন। আর কেন গোপাল, এবার চলে আসো। আমি ভাবছিলাম শশীর একটু স্থিতি করে দিয়ে যায়। হঠাৎ সব ছেলে ছুলে চলে গেলে কোন দিক সামলাবে? কিন্তু তুমি এরকম আরম্ভ করলে, আর একটা দিনও আমি কি থাকিতে পারবো এখানে? গোপাল করিবে সংসার ত্যাগ, গোপাল যাইবে কাশী। সম্মুখ যুদ্ধ ত্যাগ করিয়া পিছন হইতে গোপালের এ ধরনের আকস্মিক আক্রমণ শশীর অভ্যাস হইয়া গিয়েছে। সে এতটুকু টলে না। কি অন্যায় কাজটা করেছি আমি, তাই বলুন। কি করেছ? মুখে চুনকালি মেখেছ। সবাই কি বলছে তোমার কানে যায় না? আমার কানে আসে। যামিনী খুড়োর বইয়ের অসুখে তোমার এত দরদ কেন বাপু? ডাক্তার মানুষ তুমি, একবার গেলে ওষুধ দিলে চলে আসলে। দিনরাত রুগীর কাছে পড়ে থাকলে বলবে না লোকে যে আগে থাকতে কিছু না কিছু থাকলে? এসব আপনার বানানো কথা। এ অভিযোগ সত্য বলিয়া গোপালের রাগ বাড়িয়া যায়। গোপাল ছেলের সঙ্গে কথা বলে না, একটি কথা নয়। বাইরের ঘরে ফরাসের উপর খাতাপত্র ছাড়িয়া গোপাল হিসাব দেখে,
ঘাতক, ঋণ প্রার্থী, পরামর্শ প্রার্থী ও অনুগ্রহ প্রার্থীদের সঙ্গে কথা বলে। শশী ঘরের ভিতর দিয়া পার হইয়া যাবার সময় গোপাল হঠাৎ কথা বন্ধ করিয়া আর চোখে ছেলের দিকে তাকায়। কথা বলিবে না? না বলুক। ছেলেকে গলার আওয়াজও সে শুনাইবে না। শশীকে দেখলে গোপালের ডাকিতে ইচ্ছা হয়, শশী শোন। এই ইচ্ছাটা দমন করিবার সময় গলা দিয়ে গোপালের আওয়াজ বাইর হয় না। গোপাল বাক্যহারা হইয়া থাকে। শশী বাহির হইয়া গেলে অনুগ্রহ প্রার্থীকে বলে, শুধিয়ে এসো তো কোথায় যাচ্ছে? সে যদি আসিয়া বলে যামিনী কবিরাজের বাড়ি, গোপাল একদম খেপিয়া যায়। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? অনুগ্রহ প্রার্থীর চোখে আর পলক পড়ে না। যামিনী কবিরাজের বইয়ের গুটিগুলি শুকাইয়া ঝরিয়া পড়িতে কার্তিক মাস কাবার হইয়া অগ্রহায়ণেরও কয়েকদিন লাগিয়াছে। তাহাকে দেখিলে এখন ভয় করে, করুণা হয়। সর্বাঙ্গের ছোট ছোট ক্ষতগুলি এখনো লালচে রঙের, কদর্য কতগুলি গর্ত। সময়ের বার কয়েক চুমকি পড়িয়া পড়িয়া ক্ষতের কতক দাগ অনেকটা মিলাইয়া আসিবে। কতক থাকিবে, কিন্তু যামিনী কবিরাজের বইয়ের রূপের খ্যাতি আর রহিল না। রূপই গেল নষ্ট হইয়া। রূপের খ্যাতি, একটা চোখও তার নষ্ট হইয়া গিয়াছে। এই ক্ষতিটাই যামিনী কবিরাজের বউকে কাবু করিয়াছে সবচেয়ে বেশি। শুধু ক্ষতিচিহ্নে ভরিয়া রূপ নষ্ট হওয়াটাও তার কাছে সহজ ব্যাপার নয়। রূপ তার ৩৩ বছরের আত্মীয়, ৩৩ বছরের অভ্যাস। এক গোছা চুল কাটিতে মেয়েরা কাতর হয়। এ তো তাহার সর্বাঙ্গীন সৌন্দর্য, আসল সম্পত্তি। তবু এটা তার সহ্য হইত। মনকে সে এই বলিয়া বুঝাইতে পারিত যে আর কি তার ছেলে খেলার বয়স আছে? ছেলে বোলানো রূপ দিয়ে এখন সে করিবে কি? কিন্তু চোখ কানা হইয়া যাওয়া, এ তো রূপ নষ্ট হওয়া নয়, এ যে কুৎসিত হওয়া, কদর্য হওয়া। তাহাকে দেখিলে এবার যে লোকের হাসি পাইবে, তার অমন ডাগর ডাগর চোখ। চোখটা নষ্ট হয়ে গেল শশী, আমি কানা হয়ে গেলাম। কি আর করবেন সেন দিদি? বেঁচে যে উঠেছেন, শশী সান্ত্বনা দেয়। এর চেয়ে আমার মরণই ভালো ছিল শশী, যামিনী কবিরাজের বউ বলে। বলে, দেখলে ঘেন্না হয় না? না না, ঘেন্না হবে কেন? ঘেন্না হয় না। যামিনী কবিরাজের বউকে দেখিলে শশীর দুঃখ হয়। ঘেন্না হয়তো হয় না। না, ঘেন্না হয় না। শশী সেরকম নয়, কিন্তু সেনদিদির দাম যে কমিয়াছে তাতে সন্দেহ নাই। শশী অবশ্য বুঝিতে পারে না, সেনদিদির আকর্ষণ যতখানি কমিয়াছে, সহানুভূতি দিয়া তার ক্ষতিপূরণ হইয়াছে, সেনদিদির হাসি আর দেখিবার মতো নয়। তাহার একটি চোখ এখন আর গভীর স্নেহে রূপ নেয় না। তার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া থাকিবার সাধ্য এখন আর কাহারও নাই। সেনদিদির মুখের কথা, তার স্নেহ ও পক্ষপাতিত্ব আজ আর অমূল্য নয়। তাহার জন্য শশীর দুঃখ হয়, কিন্তু শশীকে সে আর তেমনভাবে টানিতে পারে না। প্রতিদিন সেনদিদিকে দেখতে আসার সময় শশী আজকাল পায় না। আসিলেও বেশিক্ষণ বসিবার সময় তার উপায় নেই। যামিনী কবিরাজের বউকে ভালো করিয়া শশীর পসার কয়েকদিনেই বাড়িয়া গিয়াছে। রোগীকে সে আর ফিরাইয়া দেয় না। দেখিতে যাই, পকেটে টাকা লইয়া বাড়ি ফিরে। একটা রাত্রি সে তো নন্দনপুরেই কাটিয়াছে। যাতায়াতের খরচ আর 10টা টাকা ভিজিট। গ্রামে 10টা রোগী দেখলে 10 টাকা। এক রাত্রে 10টা টাকা পাওয়া সহজ কথা নয়। যামিনী কবিরাজের বউ বলে, সেনদিদিকে ত্যাগ করিলে নাকি শশী? না সেনদিদি, রোগীর বড় ভিড়, আসবার সময় পায় না। আহ, বেঁচে থাকো বাবা, তাই হোক, আরও রোগী হোক, লক্ষপতি হও, ভগবানের কাছে দিনরাত এই প্রার্থনা করছি।
যামিনী কবিরাজের বউ যেন কাঁদিয়া ফেলিবে। রোগা শরীর আবেগে কান্নায় চলিয়া আসে। বিয়ে করে সংসারী হও, দেশ জুড়ে তোমার নাম হোক, তাই দেখে যেন মরতে পারি। এক চোখের কোঠরে ঢোকানো তাহার একটিমাত্র ডাগর চোখের নিরতিশয় মোহচ্ছন্ন সজল দৃষ্টিতে শশীকে সে দেখিতে থাকে। যামিনীর চেলারা ওদিকে হামানদিস্তায় ঠকাঠক শব্দে গুল্ম গুড়া করে। যামিনী খায় তামাক, কাশে আর ভাবে। স্ত্রীর ঘরের চৌকাঠও সে ডিঙায় না, শশীর সঙ্গে কথা বলে না। ভাবনার তার অন্ত নাই, থাকার কথাও নয়। এই যে বয়স তার 60-এর উপরে গিয়েছে। মানুষের আর কত সহ্য হয়? কাণ্ড দেখো, এতদিনের রূপসী বউটা অমন কুৎসিত হইয়া বাঁচিয়া উঠিল যে চোখে দেখিলে মাথা করে। ভালো এক আপদ আসিয়া জুটিয়াছিল এই শশী, মানুষকে ও মরিতেও দিবে কিনা। গ্রামবাসী কিন্তু যামিনীর মুখে অন্য কথা শোনে। শশীর চিকিৎসায় বটে, অমনি চিকিৎসা হলে রোগীকে আর শীঘ্রই স্বর্গে যাবার ভাবনা ভাবতে হয় না, মেরেই ফেলেছিল। বসন্তের চিকিৎসা ও কি জানে? কত ওষুধপত্র দিয়ে আমি শেষমেশ বলে চোখটা গেল কি স্বাদে ওই লক্ষ্মী ছাড়ার দুদাগ ওষুধ খেয়ে। এসব কথা গোপালের কানে যায়। গ্রামের লোককে গোপালের কাছে গিয়া বলে যে যামিনী কবিরাজের আচ্ছা নিমো খারাপ, গোপালের ছেলে নিন্দা করিয়া বেড়াইতেছে। সংবাদটা বলিবার সময় অনেকে মনে মনে হাসে। গ্রামের লোকের অনুমান শক্তি প্রখর। সকালের আকাশের দিকে চাহিয়া তারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাত বৃষ্টি না হয়, সে অপরাধ অবশ্য আকাশের। গোপাল যামিনী কবিরাজের বউ আনিয়া দেবার পর গ্রামের লোক 4-5 বছর ধরিয়া যাহা অনুমান করিয়াছিল তা যদি জগতে আর সমস্ত কিছুর। তাই যামিনী কবিরাজ সংক্রান্ত কোনো সংবাদ দিবার সময় গম্ভীর মুখে গোপালের দিকে চাহিয়া মনে মনে তারা হাসে। গোপালের রাগ হয়। সে যামিনীকে বলে, কি শুনছি খুড়ো, ছেলের নিন্দে কেন? কার নিন্দে? শশীর? যামিনী আশ্চর্য হইয়া যায়। আমি শশীর নিন্দে করব? এ কথা তোর বিশ্বাস হয় গোপাল? ঘরে নিন্দে কর, আমার কাছে নিন্দে কর, কথা নেই, কিন্তু খবরদার বাইরে যেন নিন্দা করো না খুড়ো। কিন্তু যামিনী কবিরাজকে সামলাতেই পারে না, তার অসহ্য জ্বালা। সে ফের শশীর নিন্দা করিয়া চলে। বলে, বাট গায়ে ও ছোড়া উচ্ছন্ন যাবে, ছোড়া চুল ছাটার কায়দা দেখেছিস? মাঝে মাঝে শশীকেও সে অপমান করে। শশী গায়ে মাখে না। আগে শশী কারো অপমান সহ্য করিত না, আজকাল তাহার এক প্রকার অদ্ভুত ধৈর্য আসিয়াছে। যামিনীর কথায় তার একেবারে রাগ হয় না। সেন দিদির অসুখ উপলক্ষে ওর যে পরিচয় সে পাইয়াছে, তাতে বুঝিতে তার বাকি থাকে নাই যে সংসারে বদ্ধ পাগল ছাড়াও কম বেশি অনেক পাগল আছে, এক এক বিষয়ে মাথায় যাহাদের আশ্চর্য বিকার থাকে। যামিনীও তাদেরই একজন। ওর অর্থহীন অপমানে রাগ করিলে সেও নিজে এমনি পাগলের দলে গিয়া পড়িবে। তাছাড়া আর একদিক দিয়া শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল। ইলেকট্রিচুয়াল রোমাঞ্চের পিপাসা, যাহা চায়ের ধোঁয়ার মতো জলীয় বাষ্প ছাড়ার কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া অত্যন্ত অসম্পূর্ণ ভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিছিল যে এই ডোবা আর জঙ্গল আর মশা ভরা গ্রাম জীবন কম গভীর নয়, কম জটিল নয়। একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এ জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাই তার প্রথম ও প্রধান কারণ। তারপর
যাত্রা দলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব। শশী এটা বুঝিয়েছে, কিন্তু হিসেব তো কম নয়, অনেকগুলি সমন্বয় তো তুচ্ছ নয়। এটাও শশী স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়। মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয় চমৎকার উপভোগ, লোভ করিবার মতো, পাইলে সে লাভবানই হইত। শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, সমস্ত জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আর একদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটে ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়া উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে ঘুম ভাঙাইয়া বিছানা ছাড়িয়া উঠিয়া ডাক্তারি করাটা শশীর এখনো ভালো রকম অভ্যাস হয় নাই। প্রথমে সে একটু বিরক্ত হইয়াছিল। পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য হাড়ু-ঘোষের বংশের কে কবে ডাক্তার ডাকিয়েছে? একটু গরম তেল মালিশ করিয়া দিলেই তো হইত। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্ত কাটে নাই। কি খেয়েছিলি পরাণের বউ? জবাব দিয়েছিল মতি। বউ আজ কিচ্ছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিন এ অস্ত্র মানুষ উপোস করলো, উপোস হবে না? কথাটা সাংঘাতিক। একাদশীর দিনে এই উপবাস করার কথাটা, এমন কাজ করিবার মতো বুকের পাটা কুসুম ছাড়া আর কারো হইত কিনা সন্দেহ। কিচ্ছু খায়নি পরাণের বউ? খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি, কুসুম ধুকিতে ধুকিতে বলিয়াছিল। তা হইলে একাদশীর দিন উপোস করে নাই? ঝগড়ার কথাটাই সত্য, একাদশীর উল্লেখটা মতি অনর্থক করিয়াছে। শশীর হঠাৎ রাগ হইয়া গিয়াছিল। কেন? কি বৃত্তান্ত না জানিয়া মতি অমন যাতা মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে? কলিক, পেটের ব্যথাটা বড় রহস্যময় অসুখ। পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই, সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেথোস্কোপ কোনোটাই কাজে লাগে না। রোগী যা বলে তাই সই। ব্যথাটা ডান দিকে বলিলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা বলিলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বলিলে চঞ্চনে একটানা ব্যথা। সন্দেহ করিবার জো নেই। কুসুম বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে না। পরাণকে সে আড়াল ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়াছিল ওষুধ, নিজে আর ফেরে নাই। এই হইল তার অপরাধ। পরদিন খবর লইতে গিয়া দেখে কুসুম আগুন হইয়া আছে। মরিনি, এই আপনার টাকা। কুসুম সত্য সত্যই আসলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশী বুঝিতে বাকি রইল না এই উদ্দেশ্যেই সে আসলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলিল, তোর কি স্পর্ধা বউ? বুঝি নাই, বুঝি অনেকদিন আগে শ্বশুরবাড়ি চলিয়া গিয়াছে। সে থাকিলে অন্য কিছু বলিত, আরও কড়া, আরও ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল ছাপ করছে, যা তো মতি লক্ষ্মীটি, হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করিনি। মা যেন গোয়াল ফেলে ছুটে আসে বাবুর কাছে। কাজ সেরে একেবারে চান করে আসবি, ছোটবাবু বসবে। কুসুম হুকুম দিতেও জানে। কেন জানিবে না? সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহার অন্তজোড়া বাগাইয়া লয় নাই। সেও ছাড়িবে কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনি দরকারের সময় হুকুম তাহাকে সকলকে মানিতে হইবে। মতি চলিয়া গেলে শশী বলিল,
ওষুধ খেয়ে কাল তোমার পেটে ব্যথা কমেনি নাকি বউ? ও ভারী ওষুধ। কটা এই টুকু সাদা বড়ি ওষুধ না ছাই? নিজে একবার আসতে পারেননি? বড়ি খেয়ে কি ব্যথা যদি না কমতো? এর নাম অকৃতজ্ঞতা। ব্যথাটা হইলে কমিয়াছিল, রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিয়া ওষুধ দিলি, ওষুধ খাইয়া ব্যথাও কমিল। তবু কুসুমের মন ওঠে নাই। শশী বিরক্ত বোধ করিল। তোমার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা, ম্যালেরিয়া জ্বর হলে আমি করি না? সে বুক পরীক্ষা করিবে? সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টায় স্টেথোস্কোপ ওর বুকে লাগাইয়া হৃদয় স্পন্দন শুনিলে ও কি খুশি হইত? কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধ হয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তার চলিবে কেন? টাকা পেলে কোথায় প্রাণের বউ? যেখান থেকেই পাই। আপনার ভিজিট দিয়েছি কি না? নিয়ে যান। কোথা থেকে পেয়েছো না বললে নিতে পারি না বউ। কেন, চুরি করেছি ভাববেন কি না? শশী ভাবিল, এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হয়ে যাবে। তা আশ্চর্য কি? চুরি না করিলে টাকা তুমি পাবে কোথায়? রোজগার করো? কুসুম বলিল, আমার বাপ ঢের রোজগার করে। তাই বলে আমরা কি আপনার তুল্লি? লোকের গলায় ছুরি দেওয়া পয়সায় আমরা বড়লোক হইনি। তাই আপনারা গরিব বলেন গরিব, চোর বলেন চোর। শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তার মন খারাপ হইয়া রহিল। নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে। কুসুমের কথা মিথ্যা নয়। হারু ঘোষের চেয়ে তার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল সে পয়সা করিয়াছে, এ কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নয় অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখিতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলায় লিখিয়া কুসুমের বাবা বাকিটা লেখে ইংরেজিতে। গোপাল এবিসিডিও চেন না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এইসব কথাও মনে রেখেছিল। গ্রামের লোকেরা তাকে যে ছোটবাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরব কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলেরা শিশুকাল আদর করিয়া তাকে ছোটবাবু বলিয়া ডাকিত। ডাকটা কি করিয়া গ্রাম ছড়াইয়া গিয়াছে এবং টিকিয়া আছে, এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুর মতো ব্যবহার শুরু করিয়া দিয়াছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রইল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙ্গুল ফুলে কলা গাছ হলে এমনি করে মানুষ। বাপের চুরি চামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাইতে আসিল দিন 4 পরে, দুপুরবেলা চুপি চুপি, চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান। বাগানে লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নোটে শাক হয়, তীব্র গন্ধি কাঁঠালি চাপা, লাল বোটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়া আসিয়া ঘরের জানলার ফাঁকে ফিসফিস করিয়া কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। শশুই ঘুরিয়া বাগানে গিয়া দেখে, জানলার নিচে তাহার অত স্বাদের গোলাপ 4টি কুসুম 2 পায়ে মারিয়া বাগানটিতে পুঁতিয়া দিয়াছে। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ দেখে দাঁড়াতে হয়। শশীর স্বাদের ফুলের চারা হত্যা করিয়া শুরু করিলেও কুসুম
কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল। সমস্ত অপরাধ আজ পর্যন্ত কুসুম তার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল, 4 রাত সে ভালো করিয়া ঘুমায় নাই। কথাটা শশী বিশ্বাস করিল। কুসুম অম্লন বদনে মিথ্যা বলে জানিয়াও বিশ্বাস করিল, কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম আরো বলিল, কয়েকদিনের মধ্যেই সে বাপের বাড়ি চলিয়া যাইবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়াছে। ছোটবাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাইতে আসিয়াছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দুচোখে দেখতে পারে না। মুখের আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করিল, সেদিন রাত্রে তোমার কি হয়েছিল বলো তো? সত্যি বল। পেট ব্যথা করছিল? জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখাইল। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জিভ অপরিষ্কার থাকিবার কোনো কারণ নাই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভিতরেও সে খুব মজবুত। কুসুমকে শশীর এই জন্যই ভালো লাগে। 10 বছরের একবার এক রাত্রে শুধু একটু পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগবালাই নাই। এই তো চায় সব বাঙালির মেয়ে এরকম স্বাস্থ্য হইলে জাতটাজ ডুবিতে বসিত না। শশী একথাও ভাবে। জানলা দিয়া উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাহিয়া কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাব ছোটবাবু? চলো না, সিন্ধু ওদের কাউকে রাখি। হ্যাঁ? না, আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ওর যদি বদনামের ভয় না থাকে, আমার ভয় গেল, আমার বয়ে গেল। আমি তো ডাকিনি। শশীর ঘর দেখিয়া কুসুম বলিয়াছিল, বেশ সাজানো ঘর, কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে? বড় আলমারির দুটির 5টি তাক,